প্রিয় শিক্ষার্থী, উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষ ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের আজকের ক্লাস মূলধন বাজেটিং। আমি পূর্ববর্তী সময়ে মূলধন বাজেটিং এর একটি ক্লাস নিয়েছি এবং মূলধন বাজেটিং পদ্ধতির টেকনিকগুলো আলোচনা করেছি। দুই ধরনের টেকনিক, একটা হচ্ছে আমরা বলি হচ্ছে মডার্ন অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে ট্রেডিশনাল অ্যাপ্রোচ। ট্রেডিশনাল অ্যাপ্রোচের মধ্যে যে টেকনিকগুলো ব্যবহার হয়, যে কৌশলগুলো, এর মধ্যে আছে আমাদের গড় মূলধন গড় বিনিয়োগের উপার্জন হার, মোট বিনিয়োগের উপর উপার্জন হার, এবং আছে বিনিয়োগ পরিশোধ সময়কাল। এই তিনটা টপিকস আমি পূর্বে আলোচনা করেছি। আজকেও আমি ট্রেডিশনাল অ্যাপ্রোচের আর কিছু ম্যাথমেটিক্যাল সলিউশন দেখাবো এবং পরবর্তী ক্লাসে আমরা ক্রমান্বয়ে মডার্ন অ্যাপ্রোচগুলো তোমাদের সাথে ডিসকাস করব। আজ আমরা আবার ট্রেডিশনাল অ্যাপ্রোচের অ্যাভারেজ রেট অফ রিটার্ন, গড় উপার্জন হার এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মোট বিনিয়োগের উপর উপার্জন হার সম্পর্কিত একটি প্রশ্ন তোমাদের সামনে আমি শেয়ার করব। একটু দেখো, সেটা হচ্ছে XYZ কোম্পানি 7 লাখ টাকার একটি মেশিন ক্রয় করেন। মেশিনটির আগামী 5 বছর কর পূর্ববর্তী নগদ প্রবাহ নিম্নরূপ। কোম্পানির কর হার 40% বা 40%। তাহলে এখানে দেওয়া আছে কোম্পানির মেশিন ক্রয় করেন আগামী 5 বছরের জন্য। এই 5 বছর হচ্ছে প্রকল্পের মেয়াদকাল বা আয়ুষ্কাল, এবং কর পূর্ববর্তী নগদ প্রবাহ দেওয়া আছে। দেখো একটু খেয়াল করে, কর পূর্ববর্তী নগদ প্রবাহ নিচে দেওয়া আছে আর কোম্পানির করের হার দেওয়া আছে 40%। এখন আমরা দেখি বছর 5 বছর এবং কর পূর্ববর্তী নগদ প্রবাহ, অর্থাৎ ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, CFBT, কর পূর্ববর্তী নগদ প্রবাহ, কর পূর্ববর্তী নগদ প্রবাহ। এই যে এখানে 5টা নগদ প্রবাহ দেওয়া আছে, আমরা দেখলাম। তারপরে আমাদের করণীয়গুলো দেওয়া বলছে গড় উপার্জন হার, এটাকে আমরা ARR বলি। তোমরা জানো ARR হচ্ছে অ্যাভারেজ রেট অফ রিটার্ন, গড় বা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। এটাকে দুইভাবেই ব্যাখ্যা করা যায়, হিসাবকালের উপর উপার্জন হার অথবা গড় উপার্জন হার। তারপর হচ্ছে মোট বিনিয়োগের উপর উপার্জন হার, এটাকে আমরা বলি রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ROI। তাহলে আমরা সলিউশনে যাই। প্রথমে আমাদের এই দুইটা রিকোয়ারমেন্ট করার জন্য আমাদের কিছু ওয়ার্কিংস করতে হবে। ওয়ার্কিংসে আসলে মানে অঙ্কেরই বা সলিউশনেরই অংশ হচ্ছে ওয়ার্কিংস, কিন্তু আমরা যদি পার্ট করে করি তাহলে আমাদের স্টেপ বাই স্টেপ করলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে আমাদের একটা ওয়ার্কিংস, প্রথমে আমরা অবশ্যয়টা নির্ণয় করে ফেলবো। যেমন অবশ্যই নির্ণয় করার সূত্র হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। যেমন এই অঙ্কে আমাদের ক্রয় মূল্য ছিল 7 লাখ। এই যে কোম্পানি 7 লাখ টাকা দিয়ে মেশিন ক্রয় করে, 7 লাখ, এবং ভগ্নাবশেষ মূল্য ছিল না। ভগ্নাবশেষ মূল্য সম্পর্কিত কোনো তথ্য আমাদের ছিল না, সেই জন্য ভগ্নাবশেষ মূল্য 0। আর আয়ুষ্কাল মানে বলছে না 5 বছরের জন্য, এই আয়ুষ্কাল 5, তাহলে আমরা অবশ্যইটা নির্ণয় করলাম 1,40,000। এটা হচ্ছে ওয়ার্কিংস 1 বা খসড়া 1। এই খসড়াটা আমরা করে রাখলাম। তারপরে খসড়া 2 আমরা একটা সারণী করব। সেটা হচ্ছে কর পরবর্তী নগদ মুনাফা নির্ণয়ের সারণী। কর পরবর্তী নগদ মুনাফা নির্ণয়ের সারণী আমাদের প্রশ্নে দেওয়া আছে কর পূর্ববর্তী নগদ প্রবাহ। এই যে প্রশ্ন এটা দেওয়া আছে, এই যে কর পূর্ববর্তী নগদ প্রবাহ নির্ণয় করতে হবে কর পরবর্তী নগদ মুনাফা। তাহলে কিভাবে পূর্ববর্তী নগদ প্রবাহকে মুনাফায় রূপান্তর করে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে বছর, এই যে আমরা এটাকে এক প্রথম কলাম, এটাকে দ্বিতীয় কলাম, এটাকে তৃতীয় কলাম, এই যে 4, এই যে 5, এই যে 6, এরকম ভাবে আমি নাম্বারিং করেছি তোমাদের বোঝার সুবিধার্থে, এবং কোন নাম্বারটা কিভাবে আসছে সেটারও ক্যালকুলেশন দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবা। প্রথমে 1 2 3 4 5 এমনি 5টা কলাম, 5টা বছর লিখলাম। কর পরবর্তী নগদ প্রবাহ এটা দেওয়া আছে, প্রশ্ন থেকে আমি হুবহু উঠে নিয়ে আসছি। প্রশ্নে যেভাবে আছে আমি হুবহু উঠে নিয়ে আসছি। এই যে প্রশ্নে কর পূর্ববর্তী নগদ প্রবাহ দেওয়া আছে, আমি কোনো পরিবর্তন করা ছাড়াই আমরা এটা লিখে ফেলবো। 1,40,000, 1,40,000, 2,10,000,
3,20,000, 3 লাখ, 2 লাখ 10, এভাবে আমরা করলাম। দেন আমাদের অবশ্যই হচ্ছে আমাদের 1,40,000, যেটা আমরা নির্ণয় করলাম, এই যে ওয়ার্কিং সে 1,40,000, এই অবশ্যই প্রত্যেক বছর সমান হবে 1,40,000 করে আমাদের প্রত্যেক বছর সমান অবশ্যই 1,40,000, 1,40,000 করে আমরা লিখে ফেলবো। এই যে আর আমরা যে অবশ্যয়টা নির্ণয় করলাম, এই যে অবশ্যয় নির্ণয় করার যে সূত্র, ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাংশের মূল্য ভাগ আয়ুষ্কাল, এই পদ্ধতিটাকে বলা হয় সরল রৈখিক পদ্ধতি বা সরল অবচয় নির্ণয়ের সরল রৈখিক পদ্ধতি। এই পদ্ধতিটা হচ্ছে সরল রৈখিক, অর্থাৎ সরল লেখার মতো সোজা থাকবে, অর্থাৎ সব প্রত্যেক বছর একই রকম অবচয় হবে। এটা হচ্ছে আমাদের সরল রৈখিক অবচয় পদ্ধতি। তারপর হচ্ছে আমরা কর পূর্ববর্তী নগদ প্রবাহ থেকে অবশ্যই মাইনাস করলে আমরা পাবো হচ্ছে কর পূর্ববর্তী নগদ মুনাফা। এই যে দেখো 4 = 2 বিয়োগ 3, অর্থাৎ 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করলে 3 নং কলাম বিয়োগ করলে আমরা পাই হচ্ছে কর পূর্ববর্তী নগদ মুনাফা। তাহলে এই সিকোয়েন্সটা তোমরা মুখস্থ করে ফেলবা। কর পূর্ববর্তী নগদ প্রবাহ বিয়োগ অবশ্যই ইকুয়াল টু কর পরবর্তী নগদ মুনাফা। তাহলে আমরা বিয়োগ করলাম, যেমন 1,40,000, 1,40,000 0, 2,10,000, 1,40,000 70, 3,20,000, 1,40,000, 1,80,000, এভাবে করলাম। করার পরে আমরা এবার এখান থেকে কর অ্যাপ্লাই করব, অর্থাৎ 4 নম্বরে যে আমাদের কর পূর্ববর্তী নগদ মুনাফা আছে সেখানে আমরা কর প্রয়োগ করব। কর হচ্ছে আমাদের 40%, তাহলে 5 নম্বর রিকোয়ারমেন্ট ইকুয়াল টু 4 গুণ পার্সেন্টেজ। তাহলে 4 হচ্ছে 4 এর উপরে পার্সেন্টেজ করব। 4 হচ্ছে যেমন এখানে আমাদের প্রথম বছর 0 পার্সেন্টেজ 0, তারপরে এখানে হচ্ছে দ্বিতীয় বছরে 70,000, এখানে হচ্ছে দ্বিতীয় বছরে 70,000, 70,000 এর উপরে পার্সেন্টেজ যদি করি, 70,000 এর 40% আসে আমাদের 70,000 এর 40% 4,28,000। এরপরে 1,80,000 এর 40% 72,000। তারপর হচ্ছে 1,60,000 এর 40% 4,64,000। 70,000 এর 40% 4,28,000। এভাবে আমরা 5 নম্বর রিকোয়ারমেন্টটা হচ্ছে 4 এর উপরে পার্সেন্টেজ করব। যেই কর হার দেওয়া থাকে 40% দেওয়া থাকতে পারে, 30% দেওয়া থাকতে পারে, 20% যা দেওয়া থাকবে আমরা সেভাবে পার্সেন্টেজটা প্রয়োগ করব। তারপরে আমাদের হচ্ছে আমরা পাবো হচ্ছে কর পরবর্তী নগদ মুনাফা। কর পরবর্তী নগদ মুনাফা পাবো আমরা হচ্ছে কর পূর্ববর্তী নগদ মুনাফা থেকে কর বিয়োগ করলে আমরা পাবো কর পরবর্তী নগদ মুনাফা। যেমন 4 থেকে 5 বিয়োগ করব, 4 বিয়োগ 5, এই যেখানে দেওয়া আছে 4 বিয়োগ 5, তার মানে 0 থেকে 0 মাইনাস করলে 0, 70,000 থেকে 28,000 মাইনাস করলে 42,000, 1,80,000 থেকে 72 মাইনাস করলে 1,08,000, 1,60,000 থেকে 64,000 মাইনাস করলে 96,000, 70,000 থেকে 28,000 মাইনাস করলে 42,000। এইভাবে আমরা করব হচ্ছে কর পরবর্তী নগদ মুনাফা। কর পরবর্তী নগদ মুনাফা অর্থাৎ এই 6 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে 4 থেকে 5 বিয়োগ করব। তাহলে আমরা এখানে আমরা যদি একটু সিকোয়েন্সটা মুখস্থ করে, তোমরা সিকোয়েন্সটা মুখস্থ করে ফেলবা। যেমন প্রথম সিকোয়েন্স হচ্ছে কর পরবর্তী নগদ প্রবাহ যদি দেওয়া থাকে সেখান থেকে অবশ্যই মাইনাস করব, অবশ্যই মাইনাস করলে পাবো হচ্ছে কর পূর্ববর্তী নগদ মুনাফার সাথে আমরা কর প্রয়োগ করব বা কর বের করব, কর বের করে বিয়োগ করব, বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে কর পরবর্তী নগদ মুনাফা। এই হচ্ছে আমাদের এই সিকোয়েন্সটা। এভাবে আমরা কর পরবর্তী নগদ মুনাফা বের করলাম, এই যে বিয়োগ করে 42,000, 1,08,000, 96,000, 42,000 করে আমরা এটা সারণী করে রাখলাম খসড়া 2। তাহলে আমরা মূলত আমাদের যে এআরআর এবং আরওআই নির্ণয় করতে হবে, সেখানে আমাদের কর পরবর্তী নগদ মুনাফা লাগবে। তাহলে কর পরবর্তী নগদ মুনাফা রূপান্তর করার জন্য আমাদের এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। যদি পূর্ববর্তী নগদ প্রবাহ দেওয়া থাকে সেখান থেকে আমরা সিকোয়েন্স অনুসারে কর পরবর্তী নগদ মুনাফা নির্ণয় করব। দেন আমাদের খসড়া 3, এটাকে বলা হয় গড় বিনিয়োগ। গড় বিনিয়োগের সূত্র হচ্ছে ক্রয় মূল্য যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। সবসময় মনে রাখবা, গড় বিনিয়োগের সূত্র হচ্ছে ক্রয় মূল্য যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। যেমন ক্রয় মূল্য দেওয়া ছিল 7 লাখ, যোগ ভগ্নাবশেষ মূল্য দেওয়া ছিল না, নাই, তাহলে 0 ভাগ 2, তাহলে 3,50,000। এটা হচ্ছে আমাদের খসড়া 3। এই খসড়া 3 এর মধ্যে আরেকটা কাজ আমরা করব, সেটা হচ্ছে কর পরবর্তী নগদ মুনাফা।
গড় কর পরবর্তী নগদ মুনাফা। এর আগে আমরা পেয়েছি কর পরবর্তী নগদ মুনাফা, কিন্তু এটাকে আমরা গড় করব। আর গড় করা মানে হচ্ছে যতগুলো রাশি থাকে সবগুলো রাশিকে সমষ্টি করে রাশির সংখ্যা দিয়ে ভাগ করব। তোমরা নিশ্চয়ই জেনেছো, এটা আমাদের প্রাইমারি স্কুলে গড়ের অনেকগুলো প্রয়োগ ছিল। যেমন আমাদের গড় পরবর্তী প্রথম বছরে 0, তারপরে 42,000, তারপরে 1,08,000, এগুলো আমরা যোগ করলাম, মানে সমষ্টি করলাম, করে মোট রাশির সংখ্যা দিয়ে ভাগ করব। রাশির সংখ্যা 5টা, 5 বছর, এই জন্য 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 57,600। এটা হচ্ছে গড় কর পরবর্তী নগদ মুনাফা। তাহলে আমরা তিনটার ওয়ার্কিংস আগেই করে ফেলবো। একটা হচ্ছে অবশ্যই নির্ণয় করব, আরটা হচ্ছে গড় কর পরবর্তী নগদ মুনাফা নির্ণয় করব। যদি প্রশ্নে সরাসরি গড় কর পরবর্তী মুনাফা দেওয়া থাকে তাহলে আর এই ওয়ার্কিংসটা করতে হয় না। এরপরে আমরা গড় কর পরবর্তী নগদ মুনাফা নির্ণয় করব, অর্থাৎ যে কর পরবর্তী যে মুনাফা দেওয়া আছে সেই মুনাফাটাকে গড় করব। গড় করার জন্য তো রাশির সমষ্টিকে রাশির সংখ্যা দিয়ে ভাগ করব, তাহলে আমরা গড় কর পরবর্তী নগদ মুনাফা পেয়ে যাই। এরপরে গড় বিনিয়োগ আমরা করব। গড় বিনিয়োগের সূত্র হচ্ছে ক্রয় মূল্য যোগ ভগ্নাংশের মূল্য ভাগ 2। এইভাবে আমরা করার পরে আমরা রিকোয়ারমেন্টে যাব। রিকোয়ারমেন্ট হচ্ছে প্রথম হচ্ছে গড় উপার্জন হার, এআরআর। এআরআর এর সূত্র হচ্ছে গড় কর পরবর্তী নগদ মুনাফা বাই গড় বিনিয়োগ। গড় কর পরবর্তী নগদ মুনাফা বাই গড় বিনিয়োগ ইনটু 100। তাহলে গড় কর পরবর্তী নগদ মুনাফা আমরা একটু আগে যেটা পেয়েছি রিকোয়ারমেন্ট থেকে 57,600, আর গড় বিনিয়োগ আমরা পেয়েছি 3,50,000। তাহলে আমরা করলাম ইনটু 100 করলে আমাদের মান আসে 16.46%। এটা হচ্ছে গড় উপার্জন হার। এটাকে আমরা বলি এভারেজ রেট অফ রিটার্ন। তার পরবর্তীতে আমরা করব মোট বিনিয়োগের উপর উপার্জন হার। এটা হচ্ছে আর দিয়ে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রিটার্ন অন ইনভেস্টমেন্ট অর্থাৎ মোট যে ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্টের উপরে রিটার্নটা বের করব। তাহলে এটা সূত্র হচ্ছে গড় কর পরবর্তী নগদ মুনাফা একে মোট বিনিয়োগ দিয়ে ভাগ করব। অর্থাৎ আমাদের গড় কর পরবর্তী নগদ মুনাফা 57,600 পেয়েছি, আর মোট বিনিয়োগ নির্ণয় করার জন্য যত টাকা বিনিয়োগ করে সেটা সবটাই হচ্ছে মোট বিনিয়োগ। যেমন এখানে ক্রয় মূল্য 7 লাখ, তাহলে 7 লাখ টাকাই মোট বিনিয়োগ। যদি ক্রয় মূল্যর সাথে আরো অন্যান্য মূলধনজনিত ব্যয় থাকতো তাহলে আমরা যোগ করতাম। তা এখন যেহেতু নাই, তাহলে একটা থাকলে একটাই হচ্ছে মোট বিনিয়োগ। তাহলে আমরা এটা করলে পার্সেন্টেজ করলে 8.23%। এটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এই হচ্ছে আজকের ক্লাসের আমাদের সনাতন বা ট্রেডিশনাল অ্যাপ্রোচের এআরআর এবং আরওআই নির্ণয়। আমি আবার একটু ক্লাসটা রিভিউ করি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তিনটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে। একটা হচ্ছে পারচেজ প্রাইস অফ মেশিন, তারপরে হচ্ছে লাইফ টাইম 5 ইয়ার্স, তারপরে দেওয়া আছে কর পূর্ববর্তী নগদ প্রবাহ এবং করের হার। তার মানে টোটাল 4টা স্টেটমেন্ট বা 4টা ইনফরমেশন দেওয়া আছে। কর পূর্ববর্তী নগদ প্রবাহ, কর পূর্ববর্তী নগদ প্রবাহগুলো এইভাবে এরকম ভাবে দেওয়া আছে, আমরা করলাম। দেন আমরা প্রথমে ওয়ার্কিংস করলাম। ওয়ার্কিংস 1 এ অবশ্যই, ওয়ার্কিংস 2 হচ্ছে চার্ট বা সারণী। চার্টে দেওয়া আছে কি কি, চার্টটা আমরা করব হচ্ছে কর পরবর্তী নগদ মুনাফা নির্ণয়। এটার জন্য আমাদের একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করতে হবে। প্রথমে কর পূর্ববর্তী নগদ প্রবাহ বিয়োগ অবশ্যই সমান সমান হচ্ছে কর পূর্ববর্তী নগদ মুনাফা, তারপর হচ্ছে ইনটু ট্যাক্স অ্যাপ্লাই করব। ট্যাক্স বের করে এখান থেকে ট্যাক্স মাইনাস করলে আমরা পাবো কর পরবর্তী নগদ মুনাফা। সেখান থেকে আমরা আর খসড়া 3 করব, গড় বিনিয়োগ করব। গড় বিনিয়োগের সূত্র হচ্ছে পারচেজ প্রাইস অফ দ্য মেশিন প্লাস স্ক্র্যাপ ভ্যালু বা ভগ্নাংশের মূল্য ভাগ 2। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেন হচ্ছে আমাদের গড় কর পরবর্তী নগদ মুনাফা। গড় কর পরবর্তী নগদ মুনাফা হচ্ছে আমাদের যে নগদ মুনাফা আছে সেই নগদ মুনাফাগুলোকে যোগ করব। যেমন কর পরবর্তী নগদ মুনাফাগুলোকে যোগ করে 5 দিয়ে ভাগ করব। তারপরে আমাদের আমরা সূত্রের মধ্যে মান বসায় দেব। প্রথমে গড় বিনিয়োগ দিয়ে ভাগ করব, তারপর করলে গড় উপার্জন হার, তারপরে মোট বিনিয়োগ দিয়ে ভাগ করলে মোট বিনিয়োগের উপর উপার্জন হার। এই হচ্ছে আজকের আমাদের ডিসকাশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর প্রয়োজনে এখানে যদি প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, এবং আমি যে কর পরবর্তী নগদ মুনাফা নির্ণয় সারণীটা দেখালাম
সেটা মনোযোগ সহকারে প্রয়োজনে পজ দিয়ে দিয়ে স্লোলি দেখে সলিউশন করবা, বা এই টাইপের অঙ্ক আরেকটা তোমরা নিজে নিজে একটু সলিউশন করবা। যদি না বুঝো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।